শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং অভিনেতা আশরাফ কিটুর সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির গ্যালারি চিত্রকে প্রদর্শিত হচ্ছে খ্যাতিমান চিত্রশিল্পী আব্দুল মান্নানের একক চিত্রকলা প্রদর্শনী প্রিয় বাংলাদেশ, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 16 নভেম্বর পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস ফ্রাসেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী নভেম্বরে প্যারিস। 21টি আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 15 নভেম্বর পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি 1 এবং 2-এ প্রদর্শিত হচ্ছে প্রাচ্য চিত্রকলা প্রদর্শনী 2016, প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 13 নভেম্বর পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6টা 45 মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিচ টাইম। রাত 8টা 20 মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। তোকে এখানে কে অ্যাডমিশন করালো? এ বকর মামা। তোর মা কিন্তু চাইনি, তোর মা ছিল তুই পাবলিকে পড়। সেই জন্য আমি অনেক গ্রেটফুল। তুই না চাইলেও আমি তোর জীবনে অনুপ্রবেশ করবই। কারণ দেখ মা, আমার ছেলে মেয়ে নেই, বিয়ে করিনি, করবও না। তাই তোদের মুখে হাসি দেখলে আমার মনটা নেচে ওঠে। রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় কমেডি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাস্য। ময়ূরে কণ্ঠী রাতের 9টায় কমেডি হাসর, এই আসরে তুমি আমি আজ 15 যাবো যে থার্ড রাউন্ডে। গেদু বিয়ে করবে, তার বন্ধু বলতেছে শোন, যখন তোরে পাগড়ি পরাইবো তো মাথাটা দিবি দক্ষিণ দিকে আর বইটা দিবি উত্তর দিকে। গেদু কয় এমনি তো গরু জবাই করে। ও ঠিক হইতাছে, তোর তো জবাই করতে লয়ে যাইতেছে। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। আগামী 18 নভেম্বর মুক্তি পাবে চলচ্চিত্র যদি তুমি জানতে। চলচ্চিত্রটিতে অভিনয় করেন অভিনেতা আশরাফ কিটু। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি অভিনেতা আশরাফ কিটু। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। আপনাকে শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি ভালো। অভিনন্দন আপনাকে। এই প্রথমবারের মতো বাংলাদেশে আপনার অভিনীত চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে 18 তারিখে, যদি তুমি জানতে। অনুভূতিটা নিশ্চয়ই আনন্দের। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ বাংলাদেশে প্রথম একটা চলচ্চিত্র আমার মুক্তি পাচ্ছে, এটা সব দিক থেকে আনন্দের। জীবনের অনেক স্বপ্ন ছিল, ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল যে বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করব। তো সেই সুযোগ পেয়েছি এবং শেষ পর্যন্ত সিনেমাটা মুক্তি পাচ্ছে। মুক্তি পাওয়া সিনেমা দেখাটা অনেক বড় আনন্দের, সেটা হয়তো আমি সহজে বলতে পারছি না আপনাকে। এবং এই সময় আপনি দেশে অবস্থান করছেন, আপনি নিজেই হলে গিয়ে দেখতে পাবেন। জি। গল্পটা এবং ডিরেকশনে কে আছেন? এটার ডিরেকশন আছে আমাদের একজন মহিলা পরিচালক, নদী ফিরোজ। আর গল্পটা একটু আলাদা, গতানুগতিক বাংলাদেশি সিনেমার মতো না। আসলে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্রীয়ভাবে যেসব সমস্যাগুলি হচ্ছে, এর মধ্যে প্রথম হচ্ছে ধর্মীয় যেই ঘোরামিটা, সেই ঘোরামি নিয়ে এই গল্পটার বেসিকটা। সে যেমন একটা মানুষ জন্ম নেওয়ার পর সে জানে না সে কোন ধর্মের। সে যখন বুঝতে পারে, তখন সে জানে যে সে এই ধর্মে, এবং সে নিজে এটা সৃষ্টি করে না। ঠিক আছে, তো সেরকম আর কি আমার গল্পের স্টার্টিংটা হচ্ছে এরকম যে একটা বাচ্চা রাস্তায় কুড়িয়ে পায় একজনে। তো সে যখন 10-12 বছর হয়, তখন যে মহিলা ওনাকে কুড়িয়ে পাইছে, উনি সিদ্ধান্তহীনতায় ভোগে যে আমি তো খ্রিস্টান ধর্মের,
আমি ইচ্ছা করলে ওকে খ্রিস্টান ধর্মে মানে খ্রিস্টান ধর্মে ধাবিত করতে পারি না। তখন এটা নিয়ে সমাজে একটু ইয়ে হয় যে আমরা কোন ধর্মে তাকে দিব, তার বাবা মাকে আমরা জানি না, তারা কোন ধর্মের আমরা জানি না। তখন গির্জার ফাদার ডিসিশন দেয় যে সরি, এটা তো ঈশ্বর ছাড়া আমরা কেউ বলতে পারি না যে কে কোন এবং ধর্মের। সেটা নিয়েই গল্পটার হ্যাঁ, ক্লাইম্যাক্স। গল্পটা শুরু গল্পটা হয়। খুবই সুন্দর যে আসলে ওইখানটাতে সে একটি ঘরে আশ্রয় পায়, কিন্তু তারপরেও তার ধর্মটা নির্ধারিত হয় না। হ্যাঁ, তো তখন সে ফাদারের ডিসিশনে সে প্রত্যেকটা ধর্মে যায়, মসজিদে যাচ্ছে, মন্দিরে যাচ্ছে, গির্জা যাচ্ছে, এবং শেষ পর্যন্ত সে যখন বই পড়ে জানে প্রত্যেকটা ধর্মে একটাই কথা যে ঈশ্বর একজন, এবং প্রত্যেকটা ধর্মেই বলা আছে যে তুমি মানুষের ক্ষতি করো না, তুমি সৎভাবে চলো, সৎভাবে জীবনযাপন করো, তোমার জীবন সহজ হবে। কোথাও লেখা নাই, কোনো ধর্মগ্রন্থে লেখা নাই যে তুমি কাউকে ক্ষতি করো, কাউকে ঠকাও। ঠিক আছে, তো তারপরে সে যখন বড় হয়, ঠিক আছে, অ্যাডাল্ট হয়, হওয়ার পরে দেখে যে মানুষ কেমন যেন সে দেখে যে সবাই ধর্মচর্চা করছে, কিন্তু ধর্মের মূল বাণীটা আসলে কেউ মানছে না। বাকি গল্পটা আমার কাছে মনে হয় যে দর্শকদের জন্য রেখে দেওয়া ভালো হ্যাঁ, হবে। অবশ্যই অবশ্যই। আপনার সাথে এখানে আর কারা অভিনয় করছে? আমার সাথে এখানে অভিনয় করেছে তানিয়া বৃষ্টি, ঠিক আছে, খুবই ভালো একজন অভিনেত্রী, এবং সে বাংলাদেশে অনেক দিন যাবত আছে এবং প্রচুর কোঅপারেট করছে সে আমাকে, যেটা বলার মতো না। আপনাকে অনেক বেশি সাহায্য করেছে? হ্যাঁ, সে অনেক অভিনয়ের সাহায্য ক্ষেত্রে? করেছে সে, যেটা হয়তো আমি চিন্তা করতে পারি নাই, কারণ আমি তো বাংলাদেশে নতুন, কিন্তু সে ওই জিনিসটা ফিল করতে দেয় নাই সবসময়, যে ভাইয়েরা যেভাবে হেল্প করা দরকার সে ওই জিনিসটা করছে। বাংলাদেশে সিনেমার চরিত্রে কাজ করার ক্ষেত্রে আপনি একেবারে নতুন এবং নতুন পরিবেশে কাজ করছেন। জি। আপনি বিদেশ থেকে এসে বাংলাদেশে শুটিং করা, এটা তো বেশ কষ্টসাধ্য একটি কাজ। বাংলাদেশের শুটিংটা কবে থেকে করেছেন, কতদিন ধরে করেছেন? আচ্ছা, নর্মালি সিনেমাটার শুটিং ছিল 30 ডেজ, ঠিক আছে, 30 দিনের মতো শুটিং হয়েছে, কিন্তু পিরিয়ডটা ছিল প্রায় 1 বছর। 2014 ডিসেম্বরে আমরা শুরু করি আর শেষ করি 2015 ডিসেম্বরে। তো এই ডিউরেশনের মধ্যে আমরা সিনেমাটা শেষ করি, তো টোটাল 30 দিনের মতো শুটিং হয়। বেশ কষ্টকর আপনার জন্য অন্তত, কারণ আপনি প্রবাসে থাকছেন, সেখান থেকে নিয়মিত আসা যাওয়া, তো যোগাযোগটা কিভাবে করলেন? আসলে কষ্টকর, কিন্তু আমার কাছে কষ্ট লাগেনি, কারণ স্বপ্ন তো এটা, ইচ্ছা এটা, তো ওইটার জন্য একটু কষ্ট, যদি আমি তিনবার আসছি এটার জন্য, কিন্তু আমার কাছে ওইটা ফিল হয় না। আমার মনে হয়েছে যে আমি একটা বাংলাদেশে একটা চলচ্চিত্রতে কাজ করতেছি, এটা আমার কাছে একটা বিরাট পাওনা, তো একটু কষ্ট তো আমাকে করতেই হবে। কোথায় কোথায় শুটিং হয়েছিল? এটা শুটিং হয়েছে সিলেটে, মানিকগঞ্জ, গাজীপুর এবং ঢাকার বিভিন্ন জায়গাতে। এই চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনায় কে আছেন এবং কারা গানে কণ্ঠ দিয়েছেন? আমাদের এই সিনেমাতে সঙ্গীত পরিচালক হিসেবে আছেন এহসান রাহি, এবং এটাতে গান গেয়েছেন কণা, আখি আলমগীর, এবং সঙ্গীত পরিচালক নিজে এহসান রাহি। বাংলাদেশে তো এই প্রথম আপনি চলচ্চিত্রে কাজ করেছেন, কিন্তু এর আগেও চলচ্চিত্রে আপনি বেলজিয়ামে কাজ করেছেন এবং বাংলাদেশে নাটকেও কাজ করেছেন। জি। তো এই যে বেলজিয়াম থেকে বাংলাদেশ, হ্যাঁ। আবার এক অর্থে বাংলাদেশ থেকে বেলজিয়াম, কিভাবে আসলে সমন্বয় এবং যোগাযোগটা হলো, কিভাবে শুরু হলো? আসলে আমি ওখানে তো থিয়েটার করি, বেলজিয়ামে 2006 থেকে থিয়েটার করি, এখানে করতাম, তো প্রবাসে যাওয়ার পরে বাঙালিদের নিয়ে? হ্যাঁ, বাঙালিদের নিয়ে থিয়েটার করি। তো ওখান থিয়েটার যখন করি তখন বাংলাদেশের কমিউনিটির কিছু রিচম্যান আছে, যারা বেশিরভাগ রিচম্যানেরই স্বপ্ন থাকে নাটক সিনেমা নিয়ে আর কি না। তার মধ্যে এক রিচম্যানের চোখে পড়ি আমি, পড়ার পরে উনি বললো যে ঠিক আছে, তোমার অনেকগুলি মঞ্চ নাটক দেখছি আমি, তোমার কাজ ভালো লাগে, তুমি একটা কাজ করো, একটা টেলিফিল্ম করো, আমি তোমাকে ইনভেস্ট করব, ঠিক আছে। তাই বললাম আচ্ছা ঠিক আছে। তো পরিচালক এর কাছে নিয়ে গেলাম, পরিচালক বললো যে হ্যাঁ এই ছেলেটা আমার পছন্দ। তো তারপর থেকে আর কি শুরু, রিফিউজি করলাম, রিফিউজি করার পরে সেখানে আপনি অভিনয় করলেন? জি, আমি অভিনয় করেছি আর কি নর্মালি। তো করার পরে পুরো বেলজিয়ামের মধ্যে একটা হইচই হয়ে গেল জিনিসটা, যে আসলে আমরা অনেক কিছু পারি, এবং ইংল্যান্ড থেকে কল আসলো, হ্যাঁ, এইভাবে করতে করতে এরপরে করা হলো সুপ্ত স্বপ্ন, তারপরে একটি সূর্যাস্তের গল্প, সেগুলো টেলিফিল্ম? হ্যাঁ, টেলিফিল্ম, সবগুলি টেলিফিল্ম, দুই দেশের জীবন। তো এক একজন পরিচালক, কিন্তু সবগুলি সেন্টার চরিত্র আমি করেছি আর কি। তো এরপরে এই বাংলাদেশের
আমার যদি তুমি জানতে যে রাইটার SM শাকিল, এটা রাইটার বললো ভাই আপনার মতো একজন ফেস আমার দরকার, তো আপনি করবেন নাকি? তো আমরা ঠিক আছে, আপনি যদি কাজ করতে চান, আপনার আর্টিস্ট ঠিকঠাক হলে আমাকে বলেন, আমি আসবো, সমস্যা নেই। আর গল্পটা আমার পছন্দ হয়েছে এবং আমি এই মাইন্ডেরই আর কি একটু। তো পরে এই তো চলে আসলাম, এখানে কাজ করলাম, সবাই পছন্দ করতেছে, গানগুলি অনেক সুন্দর হয়েছে, সচরাচর গানের মতো না। প্রথমে অভিজ্ঞতা হয়েছে আপনার চলচ্চিত্রে কাজ করার প্রবাসে, শুটিংও জি। সেখানে হয়েছে, জি। আর পরবর্তীতে নিজের দেশে। তো পার্থক্যটা কোথায়? পার্থক্যটা খুবই কম আর কি, খুবই ছোটোখাটো পার্থক্য। তবে আমি কাজ করে এখানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ কি এখানকার আমার দেশের মানুষ, আমার ভাষার মানুষ, খুব সহজে সব কিছু বুঝাইতে পারি এবং এখানকার মানুষ খুব রেসপেক্ট করতে পারে। ঠিক আছে, আমরা সাধারণত আমাদের কালচারের মানুষগুলি খুব অতিথি পরায়ণ, ঠিক আছে, এবং সহজে মিশতে পারে, ঠিক আছে। কিন্তু ওইখানকার মানুষগুলি খুবই প্রফেশনাল। তুমি কাজ করতে আসছো, ওকে কাজ করে চলে যাও, হাই হলো দেওয়ার অত সময় নাই, যে জিনিসটা আমাদের জন্য খারাপ, ঠিক আছে। তবে একটু খারাপ এখানে, সেটা হলো আমাদের এখানে শুধু ডিসিপ্লিনটা ছাড়া আর সবই এখানে ঠিক আছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। শুটিং তো বিভিন্ন জায়গায় করেছেন, তো জি। সেখানে অনেকগুলো জায়গা এবং অনেক সময় ধরে করেছেন। জি। কোনো অভিজ্ঞতা, সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, অবশ্যই। আমরা আসলে উত্তরাতে শুটিং করি একটা ঘরে, তো ওখানে রাত্রে শুটিং করি আমরা প্রায় 7 দিন, ঠিক আছে। তো ওই সন্ধ্যায় শুটিং শুরু করতাম, ভোর রাত্রে যখন আজান দিত তখন শুটিং শেষ হইতো। তো এই যে সময়টা দীর্ঘ একাধারা 7 থেকে 8 দিন মনে শুটিং হয়েছে, এই সময়ের যে মানে সময়টা খুব কোঅপারেট এবং খুব ভালো গেছে আর কি, এটাই বলতে চাই আর কি। এবং টিমের সবার সাথে নিশ্চয়ই অনেক বেশি সহযোগিতা পেয়েছেন, হ্যাঁ, যেহেতু আপনি প্রথম। হ্যাঁ, অনেক টিমের সবাই আমাকে খুব সহযোগিতা করছে আর কি, আমার পরিচালক থেকে সবাই মোটামুটি আমাকে সহযোগিতা করছে। আপনি যে কাজগুলো বেলজিয়ামে করেছেন, সেটা কি শুধুমাত্র বাঙালিদের ভেতরেই আছে, নাকি আপনি যারা বিদেশি ওখানে, মানে যারা বেলজিয়ামবাসী, তাদের কাছেও আপনার কাজ পৌঁছে গেছে? না, আমার কাজ তাদের কাছে পৌঁছে গেছে, কারণ কি আমি ওখানে একটা এজেন্সির মডেলিং করি, ঠিক আছে। আমার প্রথম কাজ কিন্তু বেলজিয়ামে কাজ হলো প্রথম। আমি একটা ব্যাংক, আকসা ব্যাংক, AXA, আকসা ব্যাংকে পাবলিসিটি করি, ঠিক আছে। মডেল হিসেবে কাজ হ্যাঁ, করেন। মডেল হিসেবে কাজ করি। তো এবং আমার মডেলটা সেটা তো বলে লাভ নেই, ওইখানে আমার একটা ব্যাংকের পাবলিসিটি দিয়ে কাজ শুরু। তারপরে বাংলাদেশের কমিউনিটির সাথে আমার পরিচয় হয় এবং আস্তে আস্তে তখন বাংলাদেশ কমিউনিটির সাথে আমি থিয়েটারে জড়িত হই। আমরা আশা করছি যে আপনার এই মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি সফলতা পাবে, দর্শকের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা এবং ভালোবাসা পাবে, এবং আগামীতেও আপনার কাজগুলো অনেক বেশি সফলতা পাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা: প্রযোজক শুভ সন্ধ্যা, NTV BSSC ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, NTVতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।